তাহলে ফার্স্ট স্টেপ কি বলেছিলাম, যে প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে সিস্টেমটাকে অবজার্ভ করতে হবে। সেকেন্ড, এবং সিস্টেমটাকে অবজার্ভ করার সময় কি দেখতে হবে, যে সিস্টেমের উপরে কি কি বল কাজ করছে সেগুলো দেখতে হবে, নর্মাল রিঅ্যাকশন, টেনশনাল ফোর্স, বিভিন্ন। তারপরে কি দেখতে হবে, প্রত্যেকটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, তাই তো? যদি ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স গুলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর না থাকে, তাহলে সেগুলোকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বিভাজন করতে হবে। তারপরে আমরা ইউজ করব সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স এবং সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই। ঠিক আছে, তো এইগুলোর উপর ভিত্তি করে আমরা প্রবলেম করব। তো নেক্সট আমি একটা প্রবলেম দিচ্ছি। আমরা একটা প্রবলেম কালকে করেছিলাম, দুটো ব্লক ছিল, আমি আজকে তিনটে ব্লক দিয়ে একটা করি আগে। এবং তিনটা ব্লক মনে করো পরপর আছে। সারফেস গুলো কিন্তু ফ্রিকশনলেস, এটা খেয়াল রাখতে হবে। এদিকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সাপোজ ধর এটা হচ্ছে 2 কেজি, আচ্ছা এটা 4 কেজি, তারপরে এটা নিলাম 2 কেজি, তারপরে এটা নিলাম 1 কেজি। এটা মনে করো আমি 14 নিউটন ফোর্স দিয়েছি, 14 নিউটন। তারপরে ব্লকগুলো কি এদিকে আগাতে হচ্ছে, তিনটে ব্লক একসঙ্গে আগাতে হবে, এই বরাবর এক্সিলারেশন হবে। তোকে নির্ণয় করতে হবে যেটা, সেটা হচ্ছে এক্সিলারেশন নির্ণয় করতে হবে, আর প্রত্যেকটা সারফেসে সংযোগ তলে যে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন এ তে হচ্ছে যে প্রতিটি বস্তুর ত্বরণ নির্ণয় করো। জাস্ট এক্সাম্পল, প্রতিটি বস্তুর ত্বরণ নির্ণয় করো। এবং সেকেন্ড বি, এই যে সংযোগ তলে, হ্যাঁ এখানে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, এখানে রিঅ্যাকশন ফোর্স কত। পারস্পরিক সংযোগ তলে, পারস্পরিক সংযোগ তলে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। পারস্পরিক সংযোগ তলে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। প্রতিক্রিয়া বল নির্ণয় কর। আগের দিন আমি বলেছিলাম প্রসেসটা ট্রাই কর, তারপর আমি বলছি।
এই যে একটু দাঁড়া। দেখ আমি করছি, তাহলে প্রথমে দেখ 4 কেজি 2 কেজির উপর মনে করে এইদিকে ফোর্স দেবে, 2 কেজি 4 কেজির উপর এইদিকে ফোর্স দেবে, তাহলে এই ফোর্সটাকে R1 ধরছি, তাহলে এটা যদি R1 হয় তাহলে এটা কত হবে, R1ই হবে। আবার 2 কেজি 1 কেজির উপরে যদি R2 ফোর্স দেয় তাহলে 1 কেজি 2 কেজির উপর করে দেবে, R2ই দেবে। এবারে কি করতে হবে, আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে প্রথমে 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আঁক, FBD অফ 4 কেজি। বল 4 কেজির উপরে কি কি ফোর্স কাজ করছে, শুধু এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো দেখ, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো দরকার নেই দেখার, লাগবে না। তাহলে বল এক্স অক্ষ বরাবর কত ফোর্স আছে, 14 নিউটন ফোর্স কাজ করছে দেখ 4 কেজির উপরে ডাইরেক্ট, এদিকে কত হবে 14 নিউটন। এবার দেখ লেফট থেকে রাইটের দিকে, এদিকে রাইট থেকে লেফটের দিকে কাজ করছে 14 নিউটন ভেবে দেখ। আর 4 কেজির উপরে লেফট থেকে রাইটের দিকে কি ফোর্স কাজ করছে, সরি রাইট থেকে লেফটের দিকে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, একটি আছে ক্যাপিটাল R1, তাহলে 2 কেজি 4 কেজির উপরে ক্যাপিটাল R1 দিচ্ছে, তাহলে কোন দিকে হবে, এদিকে। তুই চাইলে এই দিকের ফোর্স গুলো আঁকতে পারিস, এদিকে হবে নর্মাল ডিরেকশন n, আর এদিকে হবে কত 4g। কিন্তু ত্বরণটা কোন দিকে আছে এই বরাবর, কাজে আমাদের ওদিকে দরকার হবে, ত্বরণ তো এক্স অক্ষ বরাবর, প্রতিটি বস্তুর ত্বরণ সেম তো। এবার দেখ যখন 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবি কিরকম হবে, দেখ 2 কেজির উপরে দেখ 4 কেজি 2 কেজিকে দিয়েছে এইদিকে কত R1 ফোর্স, আর 1 কেজি 2 কেজি কত দিয়েছে R2 ফোর্স। 2 কেজির উপরে কি কি ফোর্স কাজ করছে দেখতে হবে। স্যার এটা ওয়াই অক্ষ বরাবর না নিলেও হোক তো? হ্যাঁ ওই খবর নাইলো তো বলছি। তাহলে আমি বারবার বলছি যে ফ্রি বডি ডায়াগ্রাম যখন আমরা আঁকবো, আগেও আমি বলছি এক্সিলারেশন স্যার যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে স্যার ওটা কি এক্স অক্ষ বরাবরই নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর নেওয়া চলবে না? চলবে না নয়, ব্যাপারটা হচ্ছে তোকে কি নির্ণয় করতে বুঝে বল, ত্বরণ, আর কি নির্ণয় করতে বলেছে, সংযোগ তলে প্রতিক্রিয়া বল, মানে আর দুটো আর আছে এখানে R1 R2, ওটা কি, তাহলে তোকে যে রাশিগুলো নির্ণয় করতে দিয়েছে দেখ সেই রাশিগুলো এক্স অক্ষ বরাবর আছে, ওটা কি, তোকে যে রাশিগুলো নির্ণয় করতে দিয়েছে সেই রাশিগুলো দেখ ডায়াগ্রামে এক্স অক্ষ বরাবর আছে, দেখে বুঝতে পারছিস, তাহলে বুঝতেই পারছিস ওয়াই অক্ষ বরাবর সমীকরণগুলো নিয়ে কোনো কাজ হবে না, ওটাই। কারণ ওয়াই অক্ষ বরাবর রাশিগুলোর সঙ্গে এক্স অক্ষ বরাবর রাশিগুলোর কোনো সম্পর্ক নেই, এন এর সঙ্গে আর এর কোনো সম্পর্ক আছে কি, যদি থাকতো তাহলে নিতে হতো অবশ্যই। মনে কর ভেরি সিম্পল, আমরা কি, আমি আগের দিন থেকে কি বলছি, যে যতগুলো আননোন থাকবে ততগুলো সমীকরণ দরকার, এটা তো ক্লাস 7 8 থেকে নিশ্চয়ই জানিস, যে মনে কর আমার কাছে যদি একটা সমীকরণ থাকে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তুই কি বলতে পারবি x এর মান কত y এর মান কত? না স্যার। যদি তোকে আমি আরেকটা সমীকরণ দিয়ে দিই, সাপোজ x মাইনাস ওয়াই সমান 6, এবার বলতে পারবি নিশ্চয়ই। হ্যাঁ স্যার। তার মানে দেখ যতগুলো আননোন থাকবে না তো ততগুলো সমীকরণ দরকার। এখানে কতগুলো আননোন আছে বলতে তিনটা, দেখ a আছে R1 আছে R2 আছে, তাহলে দেখ আমার তিনটা বস্তু আছে, তিনটে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তিনটা সমীকরণ পাবো, সমাধান করলে নিশ্চয়ই বেরোবে আননোন রাশিগুলো। এখন তুই বলছিস আমার তিনটে সমীকরণ লাগবে, তো তাহলে এইখান থেকে আমি দুটো সমীকরণ লিখে দেবো, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, যদি তুই লিখে দিবি
কোনো লাভ হবে না। কেন বলতে? কারণ তোকে একটা সমীকরণ দিয়েছি আমি x প্লাস ওয়াই সমান 5, আর একটা সমীকরণ যদি p প্লাস কিউ সমান 6, কোনো লাভ আছে কি? নির্ণয় করতে পারবি কি x y এর মান? স্যার রাশিগুলো তো আলাদা। রাস্তা দুটো আলাদা, তাহলে এটা তো নির্ণয় করা যাবে না, মানে কোনো লাভ নেই এই সমীকরণটা লিখে। এটা ঠিক যে দুটো সমীকরণ থাকলে দুটো আননোন পাওয়া যায়, কিন্তু তার মানে যে কোনো দুটো সমীকরণ লিখে দিলে তুই দুটো আননোন পাবি না। তাদের মধ্যে রিলেশন থাকতে হবে, ওটা কি? তাহলে তুই আমাকে বল, এখানে যদি ওয়াই অক্ষ বরাবর তুই সমীকরণ লিখে সেটা এন আর জি দিয়ে আসবে তো, তার সঙ্গে R1 A এগুলোর কোনো রিলেশন নেই তো। কিন্তু যদি মনে কর থাকতো রিলেশন তাহলে লিখতে হতো, তোর নাম্বার অফ আননোন আরো বেড়ে যেত, তোর নাম্বার অফ ইকুয়েশন বেশি লাগতো। সেরকম সিচুয়েশন অ্যারাইজ করবে পরে, ফ্রিকশনে বিশেষ করে অ্যারাইজ করবে যখন আমরা ঘর্ষণ পড়বো। কারণ ঘর্ষণের প্রতিক্রিয়া বলের সঙ্গে, এই লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে ঘর্ষণ বলে একটা সম্পর্ক আছে। যদি ঘর্ষণ বল কি নিচে কাজ করবে আর প্রতিক্রিয়া বল উপরে কাজ করবে, তখন দুটো সমীকরণই একসঙ্গে ইউজ হবে। তুই এইখানে যদি মনে কর তোকে আমি নির্ণয় করতে দিই এন কত, তবেই তুই ওয়াই অক্ষ বরাবর সমীকরণ ইউজ করবি। যদি এন নির্ণয় করতে তোকে না দেয় তাহলে এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, আর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমি কি বলেছি যে ওই বস্তুর উপরে কি কি বল কাজ করছে সেটা আমাকে দেখতে হবে, ওই বস্তু কাকে কি বল দিচ্ছে সেটা নয়। তো এইখানে পরিষ্কার বুঝতে পারছিস দেখেই যে 4 কেজির উপরে কি বল কাজ করেছে 14, এদিকে R1। 4 কেজি ও 2 কেজি কে R1 দিয়েছে, কিন্তু সেটা এখানে কনসিডার হবে না, সেটা এইখানে কনসিডার হয়ে যায়। 4 কেজি 2 কেজি যে R1টা দিয়েছে। আবার দেখ 2 কেজি কে আর কে বল দিয়েছে, 1 কেজিও দিয়েছে R2, তাই এটা কনসিডার করেছি এবং অ্যাক্সিলারেশন এদিকে হবে। সিমিলারলি যদি 1 কেজি ভরের বস্তুটাকে দেখিস, 1 কেজি ভরের বস্তুটার উপরে একটি মাত্র ফোর্স প্রযুক্ত হয়েছে R2, আর 1 কেজি 2 কেজি কে যেটা দিয়েছিল সেটা কোথায় দেখতে পাচ্ছিস? এটা এই যে AR2, আর 2 কেজি 1 কেজি কে যে R2 দিয়েছে সেটা এইখানে দেখানো হবে। অ্যাক্সিলারেশন এদিকে বলতে আর কোনো ফোর্স নেই এখানে। ওই জন্য আমি বলছিলাম যে এইখানেও আমরা এই ফোর্সটা আঁকবো না, প্রয়োজন নেই। তাহলে বল আমি এখানে কত লিখব? সামেশন fx ইকুয়াল টু কত হবে? mx। তো দেখ এখানে R1 আছে, দেখ আবার এখানেও R1 আছে, এখানে a আছে, আবার এখানেও a আছে, আবার এখানেও a আছে, এখানে R2 আছে, আবার এখানেও R2 আছে। তাহলে বুঝতে পারছিস x অক্ষ বরাবর যে সমীকরণগুলো তারা পরস্পরের সঙ্গে রিলেটেড হবে। দেখ সামেশন fx সমান যদি max হয় তাহলে সামেশন fx মানে কত? আচ্ছা প্রথমে দেখ, যখন আমরা সামেশন লিখবো, সামেশন লেখা মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই থাকবে। তাহলে আমরা একদিকটা যদি ধনাত্মক ধরি আর একদিকটা ঋণাত্মক ধরবো। এখানে দেখ তোর একটা ইন্টেলিজেন্স ইউজ করতে হবে। ধনাত্মক তুই কোন দিকটা ধরবি, তোর কাছে সম্পূর্ণ ফ্রিডম আছে। দেখ কোঅর্ডিনেট সিস্টেম যখন আমরা চুজ করি আমাদের কাছে সম্পূর্ণ ফ্রিডম থাকে। মনে কর ম্যাথামেটিক্স আমরা এটা ইউজ করতে অভ্যস্ত যে এই দিকটা প্লাস এক্স এক্সিস, এই দিকটা প্লাস ওয়াই এক্সিস, কিন্তু নেসেসারি নয় যে তোকে ধরতেই হবে। তুই মনে কর তোর সমস্ত অঙ্কে এই দিকটাকে তুই প্লাস এক্স এক্সিস ধরলি আর এই দিকটাকে তুই প্লাস ওয়াই এক্সিস ধরলি, কোনো সমস্যা হবে না, সব অঙ্কই তোর মিলবে। মনে কর কারো যদি 2,3 পয়েন্টে এইখানে অবস্থিত হয়, তোর 2,3 পয়েন্টে এইখানে অবস্থিত হবে, অসুবিধার কি আছে? কি বলছি বুঝতে পারছিস? তাহলে এটা তো সম্পূর্ণ ফ্রিডম আছে, কিন্তু দেখ এজ কনভেনশন প্রথাগত ভাবে সবাই এইটা ইউজ করে বলে এটাই ইউজ করা হয়। কারণ দেখ সবসময় তো ছবি এঁকে দেখানো সম্ভব নয়, তাহলে একটা নির্দিষ্ট রুল সবসময়ের জন্য ফলো করতে হয়। মনে কর 2,3 বলে দিলে এখানে তার সবাই বুঝবে এখানে, আর না হলে তোকে বলে দিতে হবে যে এখানে লিখলে যে আমি এই দিকটা প্লাস ধরেছি এই দিকটা মাইনাস ধরেছি, এই দিকটা প্লাস এক্স এই দিকটা প্লাস ওয়াই ধরেছি। ওই জন্য আমরা সবসময় এইটাতে যেতেই পছন্দ করি, যেটা সবাই এক মানে এক কথায় বুঝতে পারবে, কিছু না বললেও বুঝতে পারবে, বাট এইটা হলে বুঝিয়ে দিতে হবে।
কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে এটা সবসময় এই কনভেনশনটাকে আমরা ফলো করতে পারিনি, কারণ অন্য অসুবিধা চলে আসে সেক্ষেত্রে। কি অসুবিধা হবে আমি পরে দেখাবো। তাহলে আমরা পজিটিভ ইউজ করব, পজিটিভ এক্সিস ইউজ করব কোন বরাবর, যেই বরাবর এক্সিলারেশন থাকবে, যেদিক বরাবর এক্সিলারেশন ডিরেকশনটা থাকবে না, এক্সিলারেশন ত্বরণের ডিরেকশন, ত্বরণের ডিরেকশনটা আমরা বুঝতে পারবো সিচুয়েশনটা দেখে। দেখ এখানে সিচুয়েশনটা দেখে তুই বুঝতে পারছিস যে বস্তুগুলোর ত্বরণ এইদিকে হবে। তাহলে আমরা পজিটিভ ধরবো সেই দিকটাই যে দিকটা ত্বরণ থাকবে। এবং এই অঙ্কটার ক্ষেত্রে খুব সিমিলার হয়ে গেছে, আমরা এই দিকটাকে প্লাস এক্স এক্সিস ধরি, আবার ত্বরণটাও এই দিকে আছে। কি বলছি বুঝতে পারছিস? কোন অঙ্কে যদি মনে কর ত্বরণটা এই দিকে থাকে, তখন আমরা সেটা এই দিকটাকে এক্স এক্সিস ধরবো। কোন অঙ্কে যদি ত্বরণ মনে কর এই দিকে থাকে, তাহলে এই দিকটাকে আমরা এক্স এক্সিস ধরবো বা ওয়াই এক্সিস ধরবো। আমরা মনে করি যদি এইটাকে ওয়াই এক্সিস ধরি, অসুবিধা কি আছে? সামেশন এফ ওয়াই সমান এম এ ওয়াই হবে। তো দেখি, তাহলে দেখ আমরা এখানে ইউজ করছি সামেশন এফ এক্স। তাহলে সামেশন এফ এক্স যদি আমরা এই পাশটাকে পজিটিভ ধরি, সে 14টা কি পজিটিভ আর আর ওয়ানটা কি নেগেটিভ, তাহলে কত হবে? 14 মাইনাস আর ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এ। এক্স কত আছে? এ। এমটা কত? 4, তাহলে 4 ইন্টু এ। এখানে কত হবে? আর ওয়ান মাইনাস আর টু, ডাইরেক্ট লিখে দিচ্ছি, সমান 2a। এখানে কত হবে? স্যার বলো। স্যার এক্স সমান এ করলে ওটা আবার বলুন না স্যার। এক্স সমান এ, কারণ এখানে ত্বরণটা এ আছে, ত্বরণটা আমরা এ ধরেছি এখানে। হ্যাঁ স্যার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখ আমরা এই তিনটা সমীকরণ পেয়েছি, তিনটা আননোন আছে, এ আর ওয়ান আর টু। এবার এই তিনটে একসঙ্গে সমাধান করলে আমরা পাবো। তো দেখ সমাধানটা তোর বেসিক লজিক কি বলছে, কিভাবে সমাধান করা উচিত। এ আর টুটাকে প্রথমে এইখানে বসিয়ে দিই, কারণ আর টু সমান কত? এ। এ আর টুটাকে যদি এইখানে বসাই কত হবে? আর ওয়ান মাইনাস এ ইকুয়াল টু 2a। তাহলে আর ওয়ান সমান কত হয়ে যাবে? 3a। এবার এ আর ওয়ানটাকে যদি আমি এইখানে বসিয়ে দিই, তাহলে কত পাবো? 14 মাইনাস 3a সমান 4a। তাহলে 14 ইকুয়াল টু 7a। তাহলে a ইকুয়াল টু পেয়ে যাবো 14 ডিভাইড বাই 7, আমরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা বেরিয়ে গেল। একবার যদি ত্বরণটা আমরা পেয়ে যাই, তাহলে এই সমীকরণে যদি ত্বরণটা বসিয়ে দিই আর ওয়ান পাবো, আর এই সমীকরণে ত্বরণটা বসিয়ে দিলে আর টু পাবো। তাহলে আর ওয়ান সমান কত? 3 ইন্টু 2 সমান 6 নিউটন। আর আর টু কত হবে? অনলি 3 নিউটন। তাহলে দেখ এই তিনটে আমার কাছে চেয়েছিল, এ কত, আর ওয়ান কত, আর টু কত। ভেরি সিম্পল, যদি তুই প্রসেসটা একবার বুঝতে পারিস। এবং এইটার জন্য আমরা এই 2 দিন 3 দিন ধরে থিওরি গুলো পড়িয়েছি, ভালো করে বুঝেছি নর্মাল ডিরেকশনের কোন দিকে ডিরেকশন হয়, টেনশনাল ফোর্স। 2 নিউটন হবে। হ্যাঁ 2 নিউটন, সরি। এটার জন্য আমরা এই অঙ্কটা গুলো করার জন্য আমরা জাস্ট থিওরি গুলো বুঝছিলাম, এটা যে ডিরেকশন গুলো কোন দিকে হয়। নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, হয়েছে এটা সবার? হ্যাঁ স্যার। নেক্সট থেকে আমি একটা টেনশনাল ফোর্স দিলাম। চার কেজি, 2 কেজি, 1 কেজি, সেম দিলাম। এখানে একটা সুতো বাঁধা আছে, এইখানে একটা সুতো বাঁধা আছে, ঠিক আছে। আর এই দিকে বরাবর একটা ফোর্স দেওয়া হয়েছে সোজাসুজি না দিয়ে। যে ফোর্সটা অনুভূমিকের সঙ্গে ফোর্স 14 নিউটন দিয়ে।
আচ্ছা 28 নিউটন দিয়ে, আর এটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ফোর্স দেওয়া হয়েছে। তো কি নির্ণয় করতে হবে? এই দুটো সূত্রের টান, এটাতে T1 ধরছি, এটাতে T2, আর এই বস্তুগুলোর ত্বরণ। তো নির্ণয় করতে হবে A সমান কত, নির্ণয় করতে হবে T1 সমান কত, নির্ণয় করতে হবে T2 সমান কত। তাই করতে হবে। স্যার T1 T2 টা T1 T2 টান বল। তো আগের দিনে ক্লাস করিস নি? না স্যার, আগের দিনে ওয়েদারের প্রবলেম। তা আমি তো ভিডিওগুলো দিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখেছি না কেন? সব ভিডিও দেওয়া আছে। স্যার দেখে নেব। তাহলে দেখ এখানে কি করতে হবে। প্রথমত দেখ, হয়েছে? শিখলো। বল ত্বরণ কত এসছে বল। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বাকি T1 টা হচ্ছে 8 নিউটন আর T2 টা হচ্ছে 12 নিউটন। হুম হয়েছে স্যার? হয়েছে। দেখ আগের অঙ্কটার মতোই হবে সেম, শুধুমাত্র এইটাকে কি উপাংশে বিভাজন করতে হবে এখানে। কেন উপাংশে বিভাজন করতে হবে? কারণ আমি বলেছিলাম যে যদি মনে কর এক্স বা ওয়াই অক্ষ বরাবর না থাকে ফোর্স গুলা, তাহলে কি করতে হবে, আমাকে উপাংশে বিভাজন করে নিতে হবে। তাহলে 28-এর এই দিকের বরাবর উপাংশ কত হবে? 28 cos 60। 28 cos 60। আর এই দিক বরাবর উপাংশ হবে 28 sin 60। কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে নিয়ে ইন্টারেস্টেড নই। কারণ কি, ত্বরণ আছে এক্স অক্ষ বরাবর, সুতোর টান কাজ করবে কি এক্স অক্ষ বরাবর। তারপর 4 কেজির জন্য সুতোর টান কোন দিকে কাজ করবে? এইদিকে। 2 কেজির জন্য এইদিকে। আমি বলেছিলাম সুতোর টান সবসময় বস্তু থেকে বহির্মুখী হয়। তেমনি T2 কি হবে, এই সুতোতে এইদিকে কাজ করবে, 1 কেজির জন্য এইদিকে কাজ করবে। তাহলে যদি 4 কেজির তুই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস, তাহলে 4 কেজির জন্য কি হচ্ছে, সুতোর টান কেবলমাত্র এইদিকে আছে, T1 ত্বরণ এদিকে। 2 কেজি যদি দেখিস, দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে এদিকে T2 আর এদিকে T1। আর যদি 1 কেজির দেখিস,
এদিকে আছে টি2 আর এদিকে আছে 28 cos 60। 28 cos 60 মানে কত রে? 28 ইন্টু হাফ মানে 14 14। তাহলে এটি 14 আসলে। তাহলে দেখ এক্সেলারেশন এ এ তার সমীকরণগুলো কিরকম লিখতে দেখ। এর একটা সামেশন এফএক্স কত? অনলি টি1। তাহলে টি1 ইজ ইকুয়াল টু 4a। এখানে সামেশন এফএক্স কত? টি2 মাইনাস টি1 ইকুয়াল টু 2a। আর এখানে সামেশন এফএক্স কত? 14 মাইনাস টি2। এটা কত? 14 ইজ ইকুয়াল টু 1 ইনটু a। তাহলে কি করব? সেম প্রসিডিওর। এখানে টি1টা প্রথমে এখানে বসিয়ে দে। তাহলে কত হবে? টি2 মাইনাস 4a ইজ ইকুয়াল টু 2a। টি2 ইজ ইকুয়াল টু 6a। এবার এই টি2টাকে এখানে বসিয়ে দে। তাহলে 14 মাইনাস 6a সমান a। তাহলে 14 ইজ ইকুয়াল টু 7a। তার মানে a ইজ ইকুয়াল টু 14/7 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার a এটা এখানে বসালে পাবে টি2, এখানে বসালে পাবে টি1। টি2 সমান 6 ইনটু 2 মানে 12 নিউটন। আর টি1 সমান 4 ইনটু 2 মানে 8 নিউটন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তা দেখ এই ধরনের অঙ্কগুলো এবার তোরা পারবি মোটামুটি, আমি যেটুকু বুঝতে পারছি। এবার আমরা নেক্সট স্টেপে যাব। সেটা হচ্ছে যদি আমরা নত তল থাকে, হ্যাঁ, তাহলে হেডিং কর নেক্সট টপিকস। রয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট টপিক হেডিং কর নততলে বস্তুর গতি, মসৃণ নততল। আমরা একটা সময় মসৃণ পড়ছি, কোন রকম ফ্রিকশন ধরবো। তাহলে মসৃণ নততলে ইনক্লাইন্ড প্লেন, মসৃণ নততলে বস্তুর গতি। ভিডিওটা একবার করে পজ ভিডিওটা পজ হচ্ছে তো তোর ইন্টারনেট ডিস্টার্ব। আমার কোনো সমস্যা নেই, কারণ দেখ বাকিদের হয়নি। কার সমস্যা হচ্ছে বললি? সবারই কি হচ্ছে? না স্যার। ঠিক আছে আমাদের। দেখ মসৃণ নততলে বস্তুর গতি। নততল মানে কি? সেটা অনুভূমিকের সঙ্গে তলটা কি করে একটা কোণ করে থাকবে নির্দিষ্ট, এরকমটাই। এটা হচ্ছে তলটা। এই তলটা মনে করো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, সাপোজ আমি ধরলাম। আর এই তলের উপরে কোনো একটা বস্তুকে আমি রেখে দিয়েছি। এই তলের উপরে মনে করে একটা বস্তুকে রাখা আছে, স্মল এম ভরের বস্তু। তাহলে কি হবে? স্বাভাবিক হবে এই তলটা যদি মসৃণ হয়, বস্তুটা এই বরাবর আসতে চাইবে। তাহলে কি করব? এই বরাবর ত্বরণটা আমি নির্ণয় করবো। তাহলে আমরা কি দেখতে পাবো? বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। তাহলে বলো বস্তুটার উপরে এমজি বল কাজ করবে একদম সোজা নিচের দিকে। এই বরাবর কি বল কাজ করবে? এমজি। আর এই বরাবর কি কাজ করবে? লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া কি বলেছিলাম? তলের সঙ্গে লম্ব হয়, কাজ করবে এমজি। এবারে দেখ আমি কি বললাম, আমরা এক্স অক্ষ কোন দিকে ধরবো? যেদিকে ত্বরণ আছে। এক্সপ্রেশন বরাবর। তাহলে আমাদের এখানে এক্স অক্ষ হবে এদিকে। তাহলে ওয়াই অক্ষ কোন দিকে হবে? এর সঙ্গে লম্ব। তাহলে বল এক্স অক্ষ বরাবর
দেখতে পাচ্ছি আমি কোনো ফোর্স নেই, ওয়াই অক্ষ বরাবর এন আছে, আর এমজি টা দেখতে পাচ্ছি আমি কোনো অক্ষ বরাবরই নেই। তাহলে এমজিটাকে কি উপাংশে ভাগ করতে হবে। এবার দেখ, তাহলে এমজির একটা উপাংশ হবে এইদিকে, ঠিক, আর একটা উপাংশ হবে এইদিকে। তাহলে এমজিটাকে উপাংশে ভাগ করতে গেলে এই কোণটাকে জানতে হবে। এই কোণটা তোকে থিটা দেওয়া আছে, তাহলে বলতে পারবে এই কোণটা কত। এইখানে একটা দেখ সমকোণী ত্রিভুজ হয়েছে না, এটা যদি থিটা হয় এটা কত 90 ডিগ্রি। তাহলে এইটা কত হবে 90 মাইনাস থিটা, এটা থিটা এটা 90, তাহলে কত হবে 90 মাইনাস থিটা। আবার দেখ এই দুটোর যোগফল কত হবে 90, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটা কত হওয়া উচিত। স্যার থিটা। এটা যদি এমজি হয় এমজির এই দিকের উপাংশ হবে কত এমজি কস থিটা, আর এমজির এই বরাবর উপাংশ এমজি সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যদি বলি, তাহলে এক্স অক্ষ বরাবর বল কত আছে এমজি সাইন থিটা। তাহলে আমি যদি সামেশন এফ এক্স ইকুয়াল টু এম এক্স ব্যবহার করি, তাহলে এক্স অক্ষ বরাবর কত বল আছে অনলি এমজি সাইন থিটা। দেখ আর কোনো বল আছে কি নেই, ইকুয়াল টু ভর ইন্টু এক্স অক্ষ বরাবর ত্বরণ এ ধরেছি, দেখ এম এম কেটে যাবে, জি সাইন থিটা ইকুয়াল টু এ। তার মানে আমরা বুঝতে পারি ত্বরণ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। আরো বলুন একটু কেটে। এখানে দেখ এক্স অক্ষ বরাবর কি আছে অনলি ফোর্স এমজি সাইন থিটা, তার জন্য সামেশন এফ এক্স এর জায়গায় এমজি সাইন থিটা লিখেছি, আর ত্বরণ আছে এ, তাহলে এম এ লিখেছি, এম এম কেটে গেলে কত হবে জি সাইন থিটা ইকুয়াল টু এ। আচ্ছা মনে কর তুই যদি ওয়াই অক্ষ বরাবর সমীকরণ লিখিস কত লিখবি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, কারণ দেখ ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। তারপর এদিকে কত আছে এন পজিটিভ ওয়াই এর দিকে, আর নেগেটিভ ওয়াই দিকে কত আছে এমজি কস থিটা, তাহলে এন মাইনাস এমজি কস থিটা ইকুয়াল টু 0, তাহলে এন ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। এই অঙ্কটার ক্ষেত্রে এন কত হলো এমজি কস থিটা, ওই জন্য আমি বলছিলাম এটা নেসেসারি নয় যে সবসময় এন সমান এমজি হবে, ডিপেন্ড করছে সিচুয়েশনটার উপরে। ওটা কি স্যার বল। জি কস থিটার মান স্যার এ বোঝাতে পারে। জি কস থিটার মান এ না, জি কস থিটা কি করে বোঝাতে পারি। ওইদিকে তো ত্বরণই নেই, ওয়াই অক্ষ বরাবর তো ত্বরণ নেই, আছে কি। হ্যাঁ স্যার, না স্যার। বস্তুটা তো তল বরাবরই যাবে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে তোরা আরেকবার জয়েন কর, তাহলে আমি ওই কপি কলের মধ্যে দিয়ে বস্তুর গতিগুলো পড়িয়ে দেবো, তাহলে এটা শেষ হয়ে। আরেকবার জয়েন কর সেম লিঙ্ক।